শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী রওশনারা সাকি। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তিস্তা ধরলায় কমলেও পদ্মা যমুনায় বাড়ছে পানি। মানিকগঞ্জে ঘাট ভেঙে নৌ চলাচল ব্যাহত, বর্ষায় বিপজ্জনক চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলো। ফেনীতে শুল্ক জটিলতায় 5 দিন ধরে বন্দরে পড়ে আছে 2500 টন চাল। দীর্ঘদিন পর হিলি ও সোনা মসজিদ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পদ্মা, যমুনা, কুশিয়ারা ও আত্রাই সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। কমছে তিস্তা ও ধরলা সহ বেশ কিছু নদীর পানি। যশোরে জলাবদ্ধ পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তীব্র স্রোতে মানিকগঞ্জে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া ও ঘাঘট নদীর পানি বাড়ায় সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার অন্তত 15টি ইউনিয়নে পানি উঠেছে। সিরাজগঞ্জে যমুনার নদীর পানি 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 36 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। গত রাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে নোয়াখালীর জলাবদ্ধতার অবনতি হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ হয়ে আছে প্রায় প্রতিটি ইউনিয়নের নিম্নাঞ্চল। সড়ক পানিতে তলিয়ে থাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আঙ্গতে স্কুলে যেতে কষ্ট হয়, পানি দিই আর পায়ে সমস্যা হয়, কুত্তা কাফাও ভিজে। 1.5 মাস পর্যন্ত এই এলাকা দিয়ে পুরো পানি, এখনো পানিগুলো নামতেছে না, কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পুরো রাস্তাগুলো ভেঙে গেছে, কোনো উদ্যোগ নিতেছে না। যশোরে প্রায় 1 মাস ধরে জলাবদ্ধ অবস্থায় রয়েছে মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার অন্তত 78টি গ্রাম। জেলার মৎস্য বিভাগের হিসেবে ভেসে গেছে প্রায় 6000 মাছের ঘের। ক্ষতি হয়েছে প্রায় 134 কোটি টাকা। মাছ ভেসে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে 104 কোটি টাকার, এবং পোনা ভেসে গিয়ে বেরিয়ে গিয়ে ক্ষতি হয়েছে 19 কোটি, এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে 10 কোটি টাকা। যদি আমরা সম্ভব হয় অন্য কোনো মানে আমরা যদি সাবসিডাইজড রেটে পোনা দিতে পারি বা খাবার দিতে পারি, এই জিনিসগুলি কিভাবে দেওয়া যেতে পারে কিনা, এটা আসলে আমাদের অধিদপ্তরে এইভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। এদিকে পদ্মার তীব্র স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়ায় দেখা দিয়েছে নদীর তীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে নৌবন্দরের 2 নম্বর লঞ্চ ঘাট ও ফেরিঘাটের আশেপাশে থাকা ঘরবাড়ি। আমাদের এখানে যেভাবে ভাঙন শুরু হয়েছে, আমরা খুব ঝুঁকিপূর্ণর উপরে আছি এবং কি আমাদের ঘরবাড়ি প্রায় অর্ধেকটা চলে গেছে। এই ভিত্তি বাসাত কিছু যদি না থাকে তাহলে তো আমাদের বাইচে থাকার মতন, মাথা গোদার মতন কোনো ঠাই থাকবে না এই দেশে। আমাদের বাড়ি নদী বিলীন হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের মতন যাওয়ার মতন কোনো জায়গার সম্ভবত নাই। জায়গা জমিন যা ছিল সবই নদীতে চলে গেছে। তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া রুটের ফেরি পারাপার। সময় লাগছে দ্বিগুণেরও বেশি। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। বর্ষায় বিপজ্জনক হয়ে ওঠে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলো। পুলিশ ও বিশেষজ্ঞরা বলছেন, খৈয়াছড়া, নাপিতাছড়া ঝর্ণা বা আকিলপুর ও গুলিয়াখালীর সমুদ্র সৈকতে সাবধানতা অবলম্বন না করা হলে মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে। মোহসেন শিহাবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। এমন সৌন্দর্য উপেক্ষা করে সাধ্যকার। প্রতি বর্ষায় এমন অনন্ত ধারায় জাগে চট্টগ্রামের ঝর্ণাগুলো। খৈয়াছড়া, নাপিতাছড়া, কমলদহ, রূপসী বা হরিণমারা ঝর্ণার সৌন্দর্যে অভিভূত হবেন যে কেউ। আর এমন ভয়াল সুন্দরের মাঝেই ঘটে বিপত্তি। চলতি বছরের জুনে মিরেশ্বরাইয়ের রূপসী ঝর্ণার কূপে পড়ে মোহাম্মদ আসিফ নামের একজনের মৃত্যু হয়। জুলাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে প্রাণ হারান 2 পর্যটক। ঝর্ণার স্পটগুলোতে নিয়মিত ট্রেকিং ট্যুর পরিচালনা করে এমন একটি প্রতিষ্ঠানের ট্রেনার সাদাব ইয়াসির মনে করেন, দুর্ঘটনা এড়াতে স্থানীয় ট্যুর গাইড বাধ্যতামূলক করা উচিত। যারা ঘুরতে যায়, যে 5 জনের দল, 10 জনের দল, তার সাথে যদি একজন প্রশিক্ষিত গাইড যে সেফটি সম্পর্কে জানে, যে ফ্ল্যাশ সম্পর্কে জানে, যার কাছে মিনিমাম একটা সেফটি ইকুইপমেন্ট আছে, ধরুন আমি 200 বা 300 টাকায় যদি একজন গাইডকে একটা টিমের সাথে ট্যাগ করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে দুর্ঘটনা ঘটার
হারটা অনেকটাই কমে যাবে। ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের সাবধান করতে 60টির মতো বিলবোর্ড বসানো হবে বিভিন্ন স্পটে। আমরা ট্যুরিস্টদেরকে যাতে ঝর্ণার পানিতে উপরে থেকে কেউ যাতে লাফ না দেয় এবং দড়ি বেয়ে যাতে না চলাচল করে, এবং যেগুলিতে স্লোপি এরিয়া সেগুলিতে যাতে তারা না চলাচল করে, সেজন্য আমরা প্রায় 60টি বিলবোর্ড স্থাপনের আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে ওখানে সতর্ক বাণীগুলো থাকে। অনেকে কিন্তু সতর্ক বাণীগুলো পড়ে তারা নিজেরা কেয়ারফুল হয়ে যায়। ট্যুরিস্ট পুলিশের মতে পর্যটকদের অতি উৎসাহ ও অ্যাডভেঞ্চার প্রবণতার ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে সচেতনতার পরামর্শ তাদের। জীবন আমার জীবনের জন্য আমার সতর্কতাই বেশি জরুরি। স্কুল পড়ুয়া স্টুডেন্ট এবং কলেজ পড়ে স্টুডেন্ট বা ইউনিভার্সিটির প্রথম দিকে যারা আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তাদের মধ্যে কৌতূহলটা বেশি। তারা অনেকেই কিন্তু বারণ করা সত্ত্বেও উপরে উঠে বা একদম পাহাড়ে চূড়ায় ওঠে। ওখান থেকে যখন স্লোপি ঢালটা যেটা আছে, ওই ঢালে যখন তারা পিচ্ছিল পথে যখন তারা রাইড করতে যায়, তখন কিন্তু এই বিপদগুলি সামনে আসে। ট্যুরিস্ট পুলিশের হিসেবে গত 7 বছরে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন ঝর্ণায় পড়ে মারা গিয়েছেন অন্তত 26 জন, আর আহত হয়েছেন শতাধিক। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় মূল হোতা শাকিলকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপি বন্দর জোনের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, ঢাকার পথে পালানোর সময় শাকিল ও তার সহযোগী দিদারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, 3 রাউন্ড গুলি এবং একটি লোহার কিরিচ পেয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, হাজিপুর গ্রামের পাঠানবাড়ি ও ঐক্যবাড়ির 2 যুবকের মধ্যে ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এরই জেরে গত বৃহস্পতিবার ঐক্যবাড়ির আরজু মিয়া ও আকলিম বেগমের ওপর হামলা চালায় পাঠানবাড়ির লোকজন। এই ঘটনায় 2 গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে গতকাল 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা 2 কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। ভোরে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে একটি কাভার্ড ভ্যানে 449 পিস লেহেঙ্গা ও 147 পিস শাড়ি জব্দ করা হয়। আটক মালামালের আনুমানিক বাজার মূল্য 2 কোটি 13 লাখ টাকার বেশি বলে দাবি বিজিবির। আটক মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। হিলি স্থলবন্দরে 5 দিন ধরে আটকা পড়ে রয়েছে আমদানি করা 2,500 টন চাল। দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে 4 মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার ভারত থেকে চাল আমদানি শুরু হয়। কিন্তু শুল্ক জটিলতার কারণে আমদানিকৃত চাল বন্দরে পড়ে আছে। আমদানিকারকরা বলছেন, চাল আমদানিতে 63.5% শুল্ক বহাল থাকায় চাল খালাস করছেন না তারা। এই শুল্ক দিয়ে চাল ছাড়লে কেজি প্রতি শুল্ক হবে 40 টাকা এবং চালের দাম হবে 95 টাকার বেশি। ডিউটি কমার কথা ছিল, এখনো 66% ডিউটি আছে। এই কারণে আমরা বিল অফ এন্ট্রি দিতে পারতেছি না। আমরা আশায় আছি হয়তো সামনে কমবে ডিউটি এবং আমাদেরকে আমদানিকারকেরাও বলবে ফাইল সাবমিট করার জন্য, তখন আমরা সাবমিট করতে পারবো। হিলি ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আজ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ 5.5 মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। বিকেলে পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে 30 টন পেঁয়াজ বন্দরে আসে। এতে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। তবে আমদানির পরিমাণের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় 8 মাস পর 125 টন পেঁয়াজ এসেছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, 5টি ট্রাকে ভারতের মহদীপুর বন্দর দিয়ে পেঁয়াজ আনা হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে 519 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন দেয়ায় গণ অনশন কর্মসূচি প্রত্যাহার ও আনন্দ উল্লাস করেছে শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানায় তারা। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত 26শে জুলাই থেকে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক, রেলপথ ও যমুনা সেতু অবরোধ ও প্রতীকী পাঠদান সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষক শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় গতকাল থেকে গণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন। তো যেহেতু এগুলো আমাদের আবার দ্বিতীয়বার একনেক সভায় আসলো, আমরা এটাকে অনুমোদন দিয়েছি সংশোধিত যেই প্রস্তাব, এটা এখন পরিবেশ অধিদপ্তরের ব্যাপার, তারা এটা পুরোটা মূল্যায়ন করবে, কিন্তু আমরা একনেক পর্যায়ে এটা অনুমোদন দিয়েছি। বৃষ্টি ও সরবরাহ সংকটের অজুহাতে দেশের বিভিন্ন জেলায় এখনও কমেনি সবজির দাম, উল্টো নতুন করে আলুর দাম বাড়তে শুরু করেছে। রাজবাড়ীতে গত 2 সপ্তাহ ধরেই সবজির দাম বেশি, 70 থেকে 80 টাকার নিচে কিছু পাওয়া যাচ্ছে না বলে ক্রেতাদের অভিযোগ। দিনাজপুরের হিলিতে সবজির পাশাপাশি কেজিতে 6 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। ক্রেতারা বলছেন 1 সপ্তাহ আগে কাটিনাল জাতের আলু 10 টাকা কেজি ছিল, তা এখন 16তে পৌঁছেছে। গুটি আলু 12 টাকা থেকে বেড়ে 20 টাকা হয়েছে। এদিকে যশোর 2 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম দ্বিগুণ হয়ে 300 টাকা কেজি হতে গিয়ে পৌঁছেছে। এদিকে চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজার ও আড়তে সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 6 প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়। রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার 3 জনকে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনের মামলায় 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এ মামলায় কোচিং সেন্টারের মালিক মোন্তাসেবুল আলম, অনিন্দ, রবিন ও ফয়সালের জামিন আবেদন করা হয়েছিল। অন্যদিকে পুলিশ তাদের 7 দিনের রিমান্ড চেয়েছিল। দুপুরে মেট্রোপলিটন আদালত 2-এর বিচারক মামুনুর রশিদ এ রায় দেন। শুক্রবার রাত 1:30 থেকে শনিবার বেলা 3:30 পর্যন্ত কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামে কোচিং সেন্টারে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় দেশি বিদেশি অস্ত্র, মদ ও 11টি নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করে তারা। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় বুধবার পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গত মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 3 সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছিল। আজ তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। এদিকে আজও সালেটিকোর ভাটা এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় অন্তত 11,000 ঘনফুট পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ নিয়ে মোট 4 জনকে আটক করা হয়েছে। বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক, এই প্রতিবাদে সিলেটে শুরু হয়েছে ম্যাজিক বাউলিয়ানার 5ম আসরের নিবন্ধন কার্যক্রম। স্কয়ার রয়্যালিটিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও সান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ম্যাজিক বাউলিয়ানা নিবন্ধন চলে নগরীর ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, কবি নজরুল অডিটোরিয়াম, কিন ব্রিজ, উপশহর, এমসি কলেজ, টিলাগড় পয়েন্ট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। গতকাল সুনামগঞ্জ থেকে শুরু হয় সিলেট অঞ্চলের এই নিবন্ধন কার্যক্রম। অনুষ্ঠানটির ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম। পাবনার বেড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 200 কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে উপজেলার দয়ালনগর বাহারুন্নেসা পাবলিক লাইব্রেরির উদ্যোগে লাইব্রেরি চত্বরে উপজেলার 24টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট ও গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদুল ইসলাম। লাইব্রেরির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ. বাতেন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা কথা বলেন।
দেখুন মাছরাঙা দেশের সংবাদে। গাইবান্ধা জেনারেল হাসপাতালে ৮ তলা নতুন ভবন নির্মাণ ও হস্তান্তর হলেও নানা জটিলতায় তা চালু করা যায়নি। এদিকে বেশ কিছুদিন ধরে বিকল হয়ে পড়ে আছে নোয়াখালী জেনারেল হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। জেলায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার পাশাপাশি রয়েছে অতিরিক্ত খরচের অভিযোগ। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলার সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা সরকারি জেনারেল হাসপাতাল। 2014 সালে 100 শয্যার এই হাসপাতাল 250 শয্যায় উন্নীত করা হলেও গড়ে প্রতিদিন 3 শতাধিক রোগী ভর্তি থাকেন এখানে। বারান্দায় এক বেডে 2 জন অথবা মেঝেতে চলছে রোগীদের চিকিৎসা সেবা, অথচ রোগীদের উন্নত সেবা দিতে প্রায় 39 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন 8 তলা ভবন কর্তৃপক্ষের কাছে 1 বছর আগে হস্তান্তর করা হলেও সরঞ্জাম সংকটে এখনো কার্যক্রম শুরু হয়নি সেই ভবনে। পাশে কিন্তু নতুন ভবন তৈরি হয়েছে, যদি আমাদের ওই নতুন ভবন যদি স্থাপন করা হতো তাহলে আমাদের এই কষ্টগুলো পোহাতে হতো না। ভবনের কাজটা সম্পন্ন হয়েছে, বিল্ডিং রেডি আছে, কিন্তু এর সাথে অন্যান্য যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলোর কাজগুলো হয়নি। এদিকে 10 দিনেরও বেশি সময় ধরে বিকল হয়ে আছে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। এতে বেশি টাকায় বাইরে থেকে আল্ট্রাসোনোগ্রাম করতে হচ্ছে সাধারণ রোগীদের। এখানে আলট্রা মেশিন সমস্যা দেখা দিয়েছে, যে কারণে আমরা আলট্রা করতে পারতেছি না। আলট্রাসোনোগ্রাফি বিভাগে মেশিন নষ্ট থাকার কারণে মানুষ বাইরে যে 2000 টাকা দিয়ে আলট্রাসোনোগ্রাফ করাইতে হয়। বিকল মেশিনটি ঠিক করতে সরবরাহকারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে বলে জানান হাসপাতালের ইনচার্জ। আর আধুনিক মেশিনের জন্য চাহিদা দেওয়া হলেও এখনো তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাপ্লায়ার কোম্পানির সাথে যোগাযোগ রাখতেছি, ওনারা বলতেছেন অতি সত্বর আমাদের মাদারবোর্ড রিপ্লেস করে দেবে। ওখান থেকে আমরা মেশিনগুলো পাই, ওখানে জানিয়েছি, কিন্তু আমরা আসলে এই মেশিনটা আমার খুবই দরকার, মেশিনটা পাচ্ছি না। আর নিয়ম না মেনে নোয়াখালীতে গড়ে উঠেছে অনেক বেসরকারি হাসপাতাল। অদক্ষ জনবল, চিকিৎসক সংকট ও অতিরিক্ত খরচের অভিযোগ নিয়েই চলছে এসব হাসপাতাল। গেল জুলাইয়ের শেষ সপ্তাহে 2 বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় 2 প্রসূতি মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুকে ব্যথা জন্য আনছি আমরা, ওনারা তো একটা ইসিজি পর্যন্ত করাবো, ওনারা আসার সাথে সাথে কোনো ইসিজি করা নেই, ওনারা মারা যাওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য ইসিজি করাছে। এটা কোনো হসপিটাল? একবার বেশি 2বার ডাকলে ওনারা বিরক্ত হয়ে যায়। এখন আমার রোগীর অবস্থা খারাপ, আমি তো ডাকবো। হাসপাতালে আইলে টাকার গোডাউন নিয়ে আইতে হইব, টাকার ব্যাংক লই আইতে হইব, যে টাকা নিয়ে আইব তার চিকিৎসা আছে। ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনা সিভিল সার্জন তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিভিল সার্জন, সেক্ষেত্রে সিভিল সার্জন প্রতিনিধিরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করবো। আমাদের এই ব্যাপারে কোনো অপারগতা আমরা প্রকাশ করবো না। আমরা তো রেগুলারলি যত দ্রুত করা উচিত মনিটরিং সেটা পারি না, কিন্তু এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। আর আমরা চাচ্ছি যাতে আমাদের জনবল আরও বাড়ানো হয়, আমাদের এখানে যাতে ডেপুটি সিভিল সার্জন পোস্ট ক্রিয়েট করা হয়, যাতে আমরা এই আমাদের বেসরকারি হাসপাতালগুলোকে আরও মনিটরিংয়ের আওতায় আনতে পারি। নোয়াখালীর 9 উপজেলায় 151টি বেসরকারি হাসপাতাল, 299টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য সেবা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গেলে আজও তাদের উপর হামলা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কর্মসূচিতে মেডিকেল কলেজের কর্মচারীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল ছোড়ে, এতে অন্তত 3 জন আহত হয়। এদিকে হাসপাতালের চিকিৎসক ও কর্মী আহতের ঘটনায় বিচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের জন্য কাল সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে চিকিৎসক কর্মচারীরা। বরগুনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং বরগুনার 250 শয্যা হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বেলা 11টায় হাসপাতাল চত্বরে বরগুনার সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধনে অংশ নেয় স্থানীয় বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 3 মাসে বরগুনায় 40 জনের মৃত্যু হয়েছে। বরগুনাবাসীর যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের শয্যা দ্বিগুণ করা জরুরি বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
ময়মনসিংহের চিত্রশিল্পী ইকবাল হাসান ঘুন পোকার কাটা কাঠের গুঁড়া দিয়ে আঁকেন গাছ, ফুল, বিখ্যাত মানুষের প্রতিকৃতি ও প্রাকৃতিক দৃশ্য। তার ব্যতিক্রমী এসব শিল্পকর্ম প্রদর্শনীর পর বিক্রি হয়েছে দেশে বিদেশে। এই গুণী শিল্পীর শিল্পকর্ম ধরে রাখতে প্রয়োজন সরকারি বেসরকারি সহযোগিতা। ময়মনসিংহ জেলা রিপোর্টার শরীফুজ্জামান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকার বাসিন্দা চিত্রশিল্পী ইকবাল হাসান মোহনাকন্দ বাসার পাশেই এক টুকরো জমিতে গড়ে তুলেছেন ছবি আঁকার ডেরা ও ছোট নার্সারি। সেখানে বসেই তিনি ঘুন পোকায় খাওয়া কাঠের গুঁড়া দিয়ে আঁকেন রানী এলিজাবেথ, নজরুল, রবীন্দ্রনাথ সহ নানা প্রতিকৃতি ও প্রাকৃতিক দৃশ্য। ছোটবেলা থেকেই আঁকার প্রতি আগ্রহ থাকলেও ঘুনের গুঁড়া ব্যবহারের ধারণা আসে এক বন্ধুর বাসায় প্রচুর পরিমাণে এ গুঁড়া দেখে। এরপর থেকেই তিনি এই ব্যতিক্রমী উপকরণ দিয়ে ছবি আঁকা শুরু করেন। চুমকি জড়িটা যদি করা যায় তাহলে আপনার এই ঘুনের গুঁড়া দিয়েও করা যাবে। তখন আমি আঠা পেন্সিল দিয়ে হার্ড করার পর, আঠা ড্রয়িং করার পর, এরপরে আমি এই ছবিটা করলাম। করার পর দেখুন খুবই চমৎকার লাগে। স্থানীয়রা বলছেন এরকম ফেলে দেওয়া বর্জ্য দিয়ে এত সুন্দর ও মূল্যবান শিল্পকর্ম তৈরি করায় সরকারিভাবে এই শিল্পীকে মূল্যায়ন করা উচিত। ওনার যে প্রতিভা আছে মনে করি যে সেটা একটা, তিনি যদি প্রপার লজিস্টিক সাপোর্ট পায় তাহলে আর এটা আরো ভালো করবেন। এ ধরনের ব্যতিক্রমী শিল্পকর্ম চর্চা আর কেউ করেন কিনা তা এলাকাবাসীর জানা নেই। যেটা আমরা সচরাচর ফালায় দেই, নষ্ট মনে করি, আসলে এটা দিয়ে যে এইভাবে যে একটা চিত্র আঁকা, তারপর এটা যে দিয়ে যে চিত্রটাকে ফুটিয়ে তোলা যায়, এটা আসলে মন বাইকে না দেখলে আসলে বোঝা যায় না। এক কথায় তার এই শিল্পকর্ম দেখে আমাদের খুবই ভালো লাগে। আশা করি তার শিল্পকর্ম আরো অনেক দূরে এগিয়ে যাবে। 1998 সাল থেকে এভাবেই ছবি আঁকছেন ময়মনসিংহের এই শিল্পী। এরই মধ্যে ইকবাল হাসানের ঘুনে খাওয়া কাঠের গুঁড়া দিয়ে আঁকা অনেক ছবি যুক্তরাষ্ট্র, চীন, জাপান, হল্যান্ড, নিউজিল্যান্ড ও কেনিয়া সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। সংসার চালাতে বিভিন্ন ব্যবসায় জড়ালেও শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছেন শিল্প সাধনায়। কিন্তু এখনো আর্থিক সচ্ছলতা আসেনি তার জীবনে। সরকার পতনের পর আমাদের শিল্পকর্মটা ওইভাবে এখন আর যেতে পারি না, আর ওইভাবে নেয়ও না কেউ। এখন আমি একটু অর্থনৈতিকভাবে অনেক সংকটে আছি। এক সময় তাচ্ছিল্য করলেও এখন অনেক শিল্পী ও শিল্পী অনুরাগী তার কাজ দেখতে ও সংগ্রহ করতে আসেন। তার ব্যতিক্রমী শিল্পকর্ম টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করেন তারা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিস্তা ধরলায় কমলেও পদ্মা যমুনায় বাড়ছে পানি। মানিকগঞ্জে ঘাট ভেঙে নৌ চলাচল ব্যাহত। বর্ষায় বিপজ্জনক চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলো। হিলিতে শুল্ক জটিলতায় 5 দিন ধরে বন্দরে পড়ে আছে 2,500 টন চাল। দীর্ঘদিন পর হিলি ও সোনা মসজিদ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন। গণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীদের উল্লাস। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।